সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলান। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র নির্বাচন করছেন সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। আপনি নির্বাচন করছেন, প্রচারণা চলছে একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। কি মনে হচ্ছে আপনার পরিস্থিতি? নিজেরটা নিজে একটু মূল্যায়ন করবেন আসলে। না, প্রচারণা হচ্ছে। আপনি দেখেন, আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা নতুন যে সিচুয়েশন তৈরি হয়েছে, সিচুয়েশনের ফলেই কিন্তু আমরা ডাকসু নির্বাচন পাচ্ছি বলে আমি মনে করছি। কারণ দেখেন, এর আগে 1990 সালে লাস্ট ডাকসু ইলেকশন হওয়ার পরে দীর্ঘ 28 বছর পরে আবার 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে। তারপরে কিন্তু আবার ডাকসুর যে ইস্যু, সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে গেছিলো। তারপরে 2024 সালের জুলাই আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী যে নতুন সিচুয়েশন, সেইখানে ডাকসু সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের যে একটা দাবি এবং সর্বমহলে দাবির কারণেই এবং আকাঙ্ক্ষার কারণেই কিন্তু নির্বাচন হচ্ছে। সুতরাং সবার মধ্যেই উৎসাহ উদ্দীপনার পরিমাণ হিউজ, এবং এখানে সব দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতেছে। তো সেই জায়গায় সাধারণ শিক্ষার্থী যারা আছে তারাও এটা নিয়ে খুবই এক্সাইটেড। সো নির্বাচনের প্রচারণা ভালো হচ্ছে, সবাই অংশ নিচ্ছে, যে যার যার মতো প্রচারণা করতেছে। এখানে নানা ওয়েতে নানাভাবে সবাই কে কত ক্রিয়েটিভ এবং সৃজনশীল পদ্ধতিতে ভোটারদের কাছে যেতে পারে, আকৃষ্ট করতে পারে, সবাই চেষ্টা করতেছে। আমার খুব ভালো লাগতেছে এটা দেখে। সেক্ষেত্রে ভোটারদের পালসটা কি? এতদিন তো দৌড়লেন, ঘুরলেন, শিক্ষার্থীদের সাথে কথা বললেন, পালসটা কি? তারা কোন ধরনের নেতৃত্ব চায়? আসলে আলটিমেট যেটা পালস বা হচ্ছে তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হবে ভোটের মাধ্যমে। তারা যদি নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে, ভোট প্রদানের মাধ্যমে তাদের যে প্রতিনিধি, সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধি যদি তারা নির্বাচন করতে পারে, তাহলেই একমাত্র আমরা ফাইনালি বলতে পারবো যে আসলে তাদের পালস কোন দিকে। এখন পর্যন্ত আমার যেটা মনে হয় যে শিক্ষার্থীদের পালস আগের মতো দলীয় লেজুর ভিত্তি বা যারা দলভিত্তিক একটা বড় মাদার অর্গানাইজেশনের ছত্রছায়ায় যারা হচ্ছে ক্যাম্পাসে রাজনীতি পরিচালনা করতো, হলের সিট দখল থেকে শুরু করে হচ্ছে আপনার গেস্ট রুম, গণরুম কালচার যারা ছিল, ওই ধরনের শিক্ষার্থীদের পালস 24-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে তার সম্পূর্ণ বিপরীত বলেই আমি মনে করি। আপনি প্রচারণা চালাচ্ছেন, কিন্তু প্রচারণায় কখন কি মনে হচ্ছে কোনো প্রতিবন্ধকতা বা সমান মাঠ নেই সবার জন্য, আপনি একটু কম সুবিধার দিক থেকে পিছিয়ে আছেন, এরকম কখনো মনে হয়েছে? এটা তো মনে হয়েছে, কারণ দেখেন এইখানে কয়েকটা ইস্যু আমাদের। এক হচ্ছে সামনে জাতীয় নির্বাচন খুবই আসন্ন, সেটা হয়তো সামনের বছর ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিলে হয়ে যাবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো আছে, সেখানে বড় দলগুলো, বিশেষ করে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা হচ্ছে জামাতে ইসলামী, তাদের যে প্যানেলগুলো আছে বা অন্যান্য আরও যে দলগুলো আছে, তাদের প্যানেলগুলোকে জয়ী করার জন্য একদম এইসব দলের কিন্তু সারা বাংলাদেশে একটা সেট আপ আছে, তাদের কিন্তু একটা মেকানিজম আছে, এবং তারা তাদের পূর্ণ শক্তি সমর্থন নিয়ে কিন্তু এদেরকে তাদের নিজেদের প্যানেলকে জয় করার জন্য মাঠে নামছে। এইটা একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে ডাকসু বা হচ্ছে অন্যান্য ছাত্র, বিশেষ করে ডাকসুতে যেটা মনে হচ্ছে যে বড় দলগুলো মনেই হচ্ছে যে তারা মরিয়া, একদম জেতার জন্য মরিয়া, যে কোনো মূল্যে তাদেরকে জিততে হবে, এই ধরনের একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যারা আমরা স্বতন্ত্র প্রার্থী আছি বা যারা এককভাবে দাঁড়াইছে, তাদের জন্য তো একটা চ্যালেঞ্জিং বটে। কারণ দেখেন, নির্বাচন তো হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে একটা টিম ওয়ার্ক লাগে, যেটা বড় দলগুলোর যে ধরনের মেকানিজম বা হচ্ছে সামর্থ্য, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে বা এককভাবে সেটার একটা অভাব থাকেই। আর একটা বিষয় হচ্ছে মিডিয়ার দিক থেকে যদি আমি বলি, মিডিয়া শুধু বড় দলের প্রার্থীদের শুধু ফোকাস করছে। আপনি যদি দেখেন সাদেক কায়েম কোথায় গেল, কোন টয়লেটে প্রবেশ করলো বা কী করলো, এগুলা কিন্তু প্রত্যেকটা মিডিয়া হচ্ছে রিলস আকারে, শর্ট ভিডিও আকারে, বা হচ্ছে সবসময় তাদের প্রতিনিধি বা কয়েকজন সাংবাদিক তাদের হচ্ছে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরোটা সময় তাদের পিছনে লেগে আছে। কিন্তু অন্যান্য প্রার্থী, মাত্র কয়েকজন প্রার্থী বাদে অন্যান্য প্রার্থীরা কিন্তু সেই ধরনের সুযোগ বা যে মনোযোগ সেটা কিন্তু পাচ্ছে না। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে
আমরা যখন নির্বাচনের পরিবেশ বলতে বুঝি যে আসলে মাঠে মারামারি হচ্ছে কিনা, একজনের উপর আরেকজন আক্রমণ হচ্ছে কিনা, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এটাই আমরা আমাদের পারসেপশনটা হচ্ছে এরকম, কিন্তু বাস্তবতা হচ্ছে দেখেন এইখানে যে আপনাকে একজনকে আঘাত করতে হবে, একজনকে লিফলেট প্রদান করতে, বাধা প্রদান করতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে সূক্ষ্মভাবে কিন্তু আমি আশঙ্কা করছি যে কাউকে কোনো বিশেষ প্যানেলকে বিজয়ী করার জন্য প্রশাসন হচ্ছে সব ধরনের বন্দোবস্ত অলরেডি করে রেখেছে। সেটি কীরকম? প্রশাসনের একটা উদাহরণ দিতেন যদি, যে প্রশাসন এই সুবিধাটা বাড়তি দিচ্ছে এই দলকে, এরকম কোনো অভিযোগ আছে আপনার? এরকম অভিযোগ আমি একদম যদি শুরুর দিন থেকে বলি, দেখেন শুরুর দিনেই হচ্ছে কয়েকটা দল একদম মানে স্লোগান সহ তাদের মানে মাদার অর্গানাইজেশনের অন্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং কর্মী সংখ্যা সহ তারা কিন্তু নমিনেশন সাবমিট করতে গেছে, ফাইনাল ফর্ম সাবমিট করতে গেছে। সেটা কিন্তু আচরণবিধির একদম সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসন কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এবং আমি সহ অন্য অনেক প্রার্থীর সাথে আমি কথা বলে দেখেছি যে তারা প্রশাসনের এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর বারবার অভিযোগ করার পরে, লিখিত অভিযোগ করার পরেও তারা কোনো ধরনের কোনো সুরাহা পায় নাই। একদম আমি যে বলছিলাম যে প্রথম দিনে যেমন আচরণবিধি লঙ্ঘনের একটা ব্যাপার, তার পরবর্তী থেকে শুরু করে দেখেন একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন সাধারণ শিক্ষার্থী সে হচ্ছে হাইকোর্টে রিট করছে। গণতান্ত্রিক একটা স্বাধীন বাংলাদেশে যে কেউ যখন তখন আইনের আশ্রয়, আদালতের আশ্রয় নিতেই পারে। আদালত ডিসাইড করবে যে আসলে কি হবে, সেটা আদালতের সম্পূর্ণ এখতিয়ার। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ওই রিটের পরিপ্রেক্ষিতে ফাহমিদা নামক একজন মেয়েকে, নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তো এটা শুধু গণধর্ষণের হুমকি দেওয়া হয় নাই, সবাইকে গণধর্ষণের পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য এক ধরনের আহ্বান করা হয়েছে। এইটা যে কত জঘন্য এবং মানে অকল্পনীয় ব্যাপার, কিন্তু দেখেন প্রশাসনের কিন্তু দৃশ্যমান বা কার্যকরী ওই ধরনের কোনো স্টেপ নাই। তাকে বহিষ্কার করা হয়েছে 6 মাসের জন্য। জি, কিন্তু এটি তো যথাযথ নয়। এইটা যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কিনা না হয়েছে সে আলোচনার চেয়ে আরও সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে একটা আই ওয়াশিং তদন্ত কমিটি গঠন করে তারা শুরুতেই বলে দিছে যে এইখানে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয়, যে আপনার কাছে আমি কোশ্চেনটা করতে চাই, যে সাধারণ একজন মানুষ মানে কোনো ধরনের যার ইডিওলজিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে বিশেষ কোনো কারণ না থাকলে সাধারণ একজন মানুষ একজন মেয়েকে গণধর্ষণের পদযাত্রা করার জন্য কেন আহ্বান জানাবে? না, আমার কথা হলে যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকলো কি থাকলো না, এটা কোনো বিষয় হতে পারে না। একজন মানুষ যখন একটা অপরাধ করবে, কিংবা একটা এই অপরাধটা হতে পারে ফৌজদারি অপরাধটি হতে সাইবার ক্রাইমের আওতায় হতে পারে, যে কোনো ধারার অপরাধ হতে পারে, কিন্তু সে তো দেশের প্রচলিত আইনের আওতায় আসবে এবং সেটির বিরুদ্ধে তো অবশ্যই আপনার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার প্রশ্নটি এই জায়গায়, সে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি থাকে তার, সেটিও যদি প্রশাসন আইডেন্টিফাই করতে না পারে তাহলে তো সেটিও প্রশাসনিক ব্যর্থতা। আর যদি না থাকে সেটা ডিফারেন্ট, কিন্তু যদি থাকে আর যে সেটি যদি আইডেন্টিফাই করতে না পারে অবশ্যই সেটি প্রশাসনিক। আমি সেই জায়গাতেই হচ্ছে আমি বলতেছিলাম যে দেখেন ওইটা হচ্ছে যে প্রক্রিয়া হচ্ছে সেটা তো টোটালি কোনো যথাযথ প্রক্রিয়ায় হয়নি। আর একজন শিক্ষার্থীকে 6 মাসের আপনি কিসের ভিত্তিতে 6 মাসে নিষিদ্ধ করলেন? এখন দেখেন আমাদের পুরো পারসেপশনটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যে যখন একজন মানুষকে সে গণধর্ষণের হুমকি দিচ্ছে, সে কিন্তু এটা একটা ফৌজদারি অপরাধ করতেছে। তার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না নিয়ে আমাদের একটা পারসেপশন ম্যানেজ করার জন্য, এটা ওই যে অরুন্ধতী রায়ের ভাষায় বলে পারসেপশন ম্যানেজমেন্ট, যে মানুষকে একটা দেখানো এবং আপনি দেখেন এর আগে আপনি দেখতে পাচ্ছেন যে যে কোনো একটা ইস্যু আসলে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা নতুন ইস্যু ক্রিয়েট করা হয়। তো আমি মনে করি যে এই যে একটা তথাকথিত তদন্ত কমিটি গঠন করে 6 মাসের নিষেধাজ্ঞা দেওয়া বা ছাত্রত্ব তাকে 6 মাসের জন্য সাময়িক একটা বরখাস্ত করা, এই যে ব্যাপারটা, এটা লোক দেখানো এবং হচ্ছে পারসেপশন ম্যানেজমেন্ট। এই সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে দেখেন জালাময় জালাল নামে একজন ভিভি পদপ্রার্থী ছিল স্বতন্ত্র, তাকে কিন্তু ওই যে একটা ঘটনা ঘটছে 26 আগস্ট রাতে, যে জালাময় জালাল তার রুমমেটকে হচ্ছে ছুরিকাঘাত করছে। পরবর্তী বা তার পরের দিন সবগুলো পত্রিকায় এরকম একটা মনে হচ্ছে যে স্ক্রিপ্টেড একটা বয়ান আসার চেষ্টা করা হয়েছে, এরকম একটা বয়ান দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে জালাময় জালাল কিন্তু আসলে তাকে ছুরিকাঘাত করে নাই, তার ব্যক্তিগত রেষারেষি বা অন্য কোনো মত পার্থক্যের কারণে তারা একটা পর্যায়ে হাতাহাতি বা এই ধরনের কোনো কিছু ঘটছে, তার ফলে টিউবলাইটের একটা আঘাত তার প্রতিপক্ষ বা তার রুমমেটকে সে করছে এবং সে নিজেও কিন্তু দাবি করছে যে তার উপরেও হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তার হাতে হচ্ছে আঘাতের চিহ্ন সে দেখাইছে। কিন্তু দেখেন প্রশাসন কি করলো, ওইখানে প্রক্টোরিয়াল টিম ছিল, ওইখানে পুলিশ ছিল, কিন্তু তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও এক ধরনের মব জাস্টিস করা হলো, তাকে হচ্ছে এক ধরনের গণপিটুনির মতো অবস্থা ক্রিয়েট করা হলো, তাকে
তারপরে হচ্ছে তাকে থানায় সোপর্দ করা হলো এবং বিশ্ববিদ্যালয় নিজে বাদী হয়ে তার নামে মামলা করলো, সে কিন্তু এখন কারাগারে। এখন দেখেন জালালের ব্যাপারটা আমি এই জন্য আনছি যে প্রশাসন যে এখানে পক্ষপাতিত্ব এবং মানে একপাক্ষিক আচরণ করে তার একটা সুস্পষ্ট এবং জলজান্ত প্রমাণ হচ্ছে এটা। দেখেন জালাল 2013 সালে কোটা আন্দোলন করে রাজপথে মার খাইছে। তারপরে হচ্ছে 2018 সালে আমরা আন্দোলনে ছিলাম, সেই আন্দোলনে সে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিল। 2024 সালেও সে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিল। এবং জালাল হচ্ছে তখন ছাত্রলীগের গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে কথা বলার জন্য জালাল যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন কিন্তু তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় 32 মাস টানা জেল খাটানো হয়েছে। এবং তার পরবর্তীতে তার উপর ছাত্রলীগ মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলে জালাল কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে জালালের বাবা মা নাই, এরকম একজন ইতিম একটা ছেলেকে এইভাবে নির্যাতন করে পাগল বা হচ্ছে মানসিক ভারসাম্যহীন করে দেওয়া হলো। প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, জালাল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাকে কি পরবর্তী পুনর্বাসন বা সঠিক চিকিৎসার ব্যবস্থা করছে বা তার জীবন স্বাভাবিক করার জন্য কি কোনো উদ্যোগ গ্রহণ করছে? আপনি কি বলতে পারবেন? এটা কিন্তু করে নাই। কিন্তু যেইমাত্র জালালের হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটলো যে সে তার প্রতিপক্ষকে ছুরিকাঘাত করার চেষ্টা করা হয়েছে, এই ধরনের একটা বয়ান আসলো, মিথ্যা বয়ান, তার প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় তার উপর যে মব জাস্টিস হলো সেইটা সে কন্ট্রোল করতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না, সে আটকাতে পারলো না। উল্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক কাঠি সরেসের ভূমিকা পালন করে তারে মামলা দিয়ে তাকে জেলে ভরে দিল। তো এই যে বিশ্ববিদ্যালয়ের যে পক্ষপাতিত্বমূলক আচরণ একদম সুস্পষ্ট। যাই হোক, আমরা এগুলো প্রত্যাশা করি না। আমরা একটি সামনের ভবিষ্যৎ, পরিবর্তনের ভবিষ্যৎ দেখতে চাই, যেটি আসলে বিগত দিনে ক্যাম্পাসগুলোতে যেটি হয়েছে। আমরা দেখেছি যে আধিপত্যবাদ কিংবা একটা ত্রাসের রাজনীতি কায়েম করেছিল আওয়ামী ছাত্রলীগ। সেই জায়গা থেকেই আসলে আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলনটি ছিল সেটি থেকেই কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সুতরাং যে কোনো একটি প্রত্যাশা, তরুণদের যে কোনো একটি প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে যদি শিক্ষার্থীরা বা তরুণ সমাজ ধারণ করে তাহলে একটি পরিবর্তন যে সম্ভব সেটি কিন্তু আমরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখেছি। তা আমাদের প্রত্যাশা থাকবে যে সেই যে প্রত্যাশিত পরিবর্তনের যে চাওয়াটা সেটি যেন ভালো থাকে এবং আমরা যেন ভবিষ্যতে একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাই, একটি পরিবর্তনের বাংলাদেশের দিকে যাই। তথাকথিত আমরা সেই ক্যাম্পাস, সেই নির্যাতন, সেই গণরুম গেস্টরুমের নামে যে অত্যাচার নির্যাতনের একটা কাউকে পঙ্গু বানিয়ে দেওয়া বা এই কালচারের দিকে আমরা ফিরে যেতে চাই না। আর সেই পরিবর্তনের জন্যই তরুণ প্রজন্ম লড়ছে এখন। জি, এখন বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি সেটি নিয়ে আপনার একজন প্রার্থী হিসেবে আপনার বক্তব্য কি এখন এই মুহূর্তে? আর একদিন পরে বলতে পারি আমরা নির্বাচন। এক্স্যাক্টলি, আমি একটু আগে ওই যে পক্ষপাতিত্বর যে অভিযোগ সেটা করলাম। এইখানে হচ্ছে দেখেন সবচাইতে বড় ইস্যু হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আসলে আপনি ডাকসু নির্বাচন কেন করবেন? ডাকসু বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল ইনস্টিটিউট, এই ক্ষেত্রে সম্ভবত সবাই একমত। তো এইখান থেকে এর আগে আমাদের নেতৃত্ব, তারপরে ধরেন জাতির বিভিন্ন সংকটকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে পথ দেখাইছে। এই দেশের স্বাধীনতা যুদ্ধ, ইভেন 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, তারপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, প্রত্যেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব অগ্রণী ভূমিকা ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নেতৃত্ব তৈরির একটা অন্যতম প্ল্যাটফর্ম বা ইনস্টিটিউশন হচ্ছে ডাকসু। তো এই ডাকসু নির্বাচন করার উদ্দেশ্যই হলো আমরা এত আন্দোলন সংগ্রামের ফলে যে একটা নির্বাচনের পরিবেশ পেলাম বা একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেইখানে সাধারণ শিক্ষার্থীদের আসলে ভোট দিতে পারে কিনা বা ভোটার ইনশিওর করা, যাতে তারা তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারে, একদম প্রপার গণতান্ত্রিক চর্চা যেটাকে আমরা বলি সেটা যাতে হয়। কিন্তু দেখেন আমাদের এখানে ভোট কেন্দ্রের সংখ্যাই হচ্ছে মাত্র 8টি। এইখানে টোটাল বুথের সংখ্যা হচ্ছে 710টি। প্রথমে 500 ছিল, ওইখান থেকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আরও 210টা বাড়ানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এই 710টা বুথ কি মানে পর্যাপ্ত? আমাদের যতজন ভোটার আছে সেটা হচ্ছে 39,775 জন। তো এত সংখ্যক ভোটার যদি ভোট দিতে আসে তাহলে দেখা যায় যে গড়ে 12 সেকেন্ডে একজন প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের কিন্তু প্রার্থীও অনেক, প্রায় হচ্ছে 500-র মতো বা তারও কম বেশি হতে পারে। তো এত সংখ্যক প্রার্থীর মধ্যে বেছে বেছে তার যোগ্য প্রার্থী বা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যে পরিমাণ সময় লাগবে সেই পরিমাণ ক্যাপাসিটি বা হচ্ছে বুথ সংখ্যা কিন্তু এখানে করা হয়নি। আমি মনে করি যে এটা ইন্টেনশনাল এবং ইচ্ছা করে এটা করা হয়নি, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না আসে বা ভোটের প্রতি এক ধরনের বিরূপ মনোভাব তাদের তৈরি হয়। যেমন দেখেন, যেই ব্যক্তি দলের
সাপোর্টার বা দলের কর্মী বা সমর্থক একটা ভোট দেওয়ার জন্য, দলের একজন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তার যে পরিমাণ ডেডিকেশন থাকবে, নর্মালি চিন্তা করলে একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু সেই পরিমাণ ডেডিকেশন বা কষ্ট সহ্য করে ভোট দিবে না। একজন শিক্ষার্থীকে যদি সাধারণ শিক্ষার্থীকে 4 ঘন্টা রোদে বা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকে শুধু সিরিয়াল পেতে ভোট দিতে হয়, তাহলে কিন্তু সে সাধারণত ভোট দিতে চাবে না বা ভোট দেওয়ার প্রতি এক ধরনের আগ্রহ হারিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে লেজুর ভিত্তিক রাজনীতির বাহিরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করা বা প্রতিনিধি বাছাই করার যে এক ধরনের মনোভাব শিক্ষার্থীদের মধ্যে বা এক ধরনের জ্বর দেখা গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভাটা পড়বে। সো এটা কিন্তু নির্বাচনে একটা ব্যাপক প্রভাব পড়বে বলে আমি মনে করি। সমস্যাগুলো আসলে কি বুঝছেন? শিক্ষার্থীরা ভোট চাইতে যাওয়ার সময় নিশ্চয়ই তাদের সমস্যাগুলোর কথা বলছেন, কোন বিষয়গুলো বেশি বলছে, কোন সমস্যাগুলো তারা ক্লারিফাই করছে? এইখানে হচ্ছে এই যে বুথের সংখ্যা, এটা হচ্ছে একটা মেজর একটা সমস্যা। কারণ দেখেন ওই যে 12 সেকেন্ড প্রত্যেক, আমি ভোটের ক্ষেত্রে বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোটারদের যে সমস্যাগুলো ফেস করছে দীর্ঘদিন, যে সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে আপনি ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন, সেই জায়গায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক যে সমস্যা, হ্যাঁ এইখানে দেখেন সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে বেশি ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষার্থীরা আসে রিমোট অঞ্চল থেকে, সাধারণত গ্রাম বা দূর দূরান্তের জেলাগুলো থেকে। তো সুতরাং তাদের যে প্রথম জিনিসটা, যে জিনিসটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর দিন থেকেই ফেস করে, সেটা হচ্ছে তার একটা থাকার জায়গা, একটা মাথা গোঁজার জায়গা। তো সেই থাকার জায়গাটা, আবাসিক যে সংকট, আমাদের যে আবাসিক যে দুরবস্থা, সেই জায়গায় কিন্তু এইটা বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে একদম প্রাইম এবং প্রধান সমস্যা। তো সেই জায়গায় আমাদেরকে শিক্ষার্থীরা বা সাধারণ ভোটাররা যেমন জানাইছে, এক্ষেত্রে আবার আমাদের যারা প্রার্থী আছে সবাই কিন্তু এই প্রতিশ্রুতি দিছে যে তারা আবাসন সংকট বা সমস্যার সমাধান নিয়ে কাজ করবে। এটা মোটামুটি সবারই কমন এবং স্বীকৃত সমস্যা। তো এই জায়গায় একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের খাবার দাবারের সমস্যা। দেখেন একটা জাতি আসলে কত দূর যাবে সেটা নির্ভর করে আসলে জাতির পুষ্টিমান বা ওই যে পুষ্টির ইন্ডেক্স, এটা হয়তো বাংলাদেশে হিসাব হয় না, কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু এটা হিসাব করা হয় যে আমাদের সামগ্রিক পুষ্টির ইন্ডেক্স বা সূচক কী। সুতরাং এই জায়গাতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুষ্টিহীনতায় ভোগে। অলমোস্ট যারা হলে থাকে তাদের 99% শিক্ষার্থীরাই কিন্তু এই পুষ্টিহীনতায় ভোগে। সুতরাং খাবার দাবারের যে পুষ্টির ব্যাপার, এখানে যে হাইজিন মেনটেন করার ব্যাপার, এইটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি বা আমাদেরকে শিক্ষার্থীরা জানাইছে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের যে একাডেমিক যে ব্যাপারগুলো, সেখানে হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগ হচ্ছে দলীয় যে একটা আনুগত্য বা দলের সে কোন দল সাপোর্ট করে এইটার ভিত্তিতে। তো এই জায়গায় দেখা গেছে যে লাস্ট 15 বছরে যেসব শিক্ষক নিয়োগ হয়েছে তারা কিন্তু ক্লাসরুমে হচ্ছে খুবই পক্ষপাতিমূলক এবং পড়ানোর বাদ দিয়ে, একাডেমিক এক্সিলেন্সের জায়গা বাদ দিয়ে তারা কিন্তু দলকে সার্ভ করা বা দলের পক্ষে মনোভাব তৈরি করতেই বেশিরভাগ সময় ব্যস্ত থেকেছে। ইভেন যদি কেউ কোনো শিক্ষার্থী অন্য দল বা অন্য মতাদর্শের সাপোর্টার বা সমর্থক হয়, সেক্ষেত্রে দেখা গেছে তাদেরকে নানা ধরনের হ্যারাসমেন্ট করছে। ইভেন আমি নিজেও এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমাকে ক্লাসরুমে বলা হয়েছে যে পাকিস্তানের প্রেতাত্মা, রাজাকারের দোসর। এই ধরনের হ্যারাসমেন্টের শিকার আমি ক্লাসে হয়েছি এবং ওই যে শিক্ষক আমাকে এটা করছে, ওই জনক শিক্ষক আমাদের ফ্যাকাল্টিতে গিয়ে প্রত্যেকটা ক্লাসরুমে আমার কথা বলছে তখন। কারণ আমি সে আমাদেরকে তখন হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ নামে একটা কোর্স আছে, এটা ফার্স্ট ইয়ারের একদম মানে লাস্টের দিকে, লাস্ট সেমিস্টারে এই কোর্সটা আছে। তো ওই কোর্সে উনি আমাকে একটা কথার প্রেক্ষিতে আমি বললাম যে দেখেন স্যার, আমরা আজ স্বাধীন হয়ে গেলাম 50 বছরের উপর হয়ে গেল বা নিয়ারলি 50 বছর, তখন এখনও আমরা একটা সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করতে পারলাম না। যখন আমি 2018 সালের নির্বাচনের উদাহরণ দিছি, তখন কিন্তু আমাকে উনি মানে জামাত শিবিরের দোসর, রাজাকারের প্রেতাত্মা, পাকিস্তানের প্রেতাত্মা বলে আমাকে গালি দিয়েছে। নিশ্চয়ই এরকম পরিবেশ পরিস্থিতি আমরা আর কখনো চাই না, ট্যাগিংয়ের, কিংবা আপনি যখনই ইতিবাচক কিছু বলবেন, দেশ বা জনগণ বা রাষ্ট্রের স্বার্থে কিছু বলবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় একজন শিক্ষক যদি এরকম ট্যাগিং করে, তাহলে তার কাছ থেকেই বা নতুন প্রজন্ম কী শিখবে? না, সেই জায়গাটাতেই। কারণ আমি দেখেন একজন শিক্ষক, সে আমার শিক্ষক। ধরেন প্রাইমারি স্কুলের যে শিক্ষক, আমি যদি কোনোদিন এই দেশের রাষ্ট্রপতিও হই, সে কিন্তু আমার শিক্ষক। আমি কিন্তু তাকে দেখলেও দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে আমি সালাম কুশল বিনিময় করব। আমি কিন্তু তাকে ওই রেসপেক্টের জায়গাতেই দেখবো সারা জীবন। কিন্তু যখন সে আমাকে মিথ্যা ট্যাগিং দিয়ে দিচ্ছে, সে আমাকে একটা কথা বা একটা পয়েন্ট, কোন একটা কমেন্ট তার বিপক্ষে যাওয়ার কারণে বা তার মতাদর্শের বিপরীতে হওয়ার কারণে, সেটা যদিও সত্য কমেন্ট বা সত্য ঘটনা নিয়ে, এগুলো কখনো মতাদর্শিক না। একটা ভোটের আকাঙ্ক্ষা, একটা ভোট হওয়া, একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কথা বলা, এগুলো তো কারণ মতাদর্শের বাইরে হওয়ার কথা না। এক্স্যাক্টলি সেটাই। যদিও আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন,
এক্স্যাক্টলি। তো একটা সত্য কথা বলার জন্য যদি আপনাকে ট্যাগ খেতে হয় বা আপনাকে একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে চায়, তো সাধারণত সেই শিক্ষককে তো যেমন আমি শিক্ষক হিসাবে পরবর্তীতে মেনে নিতে বা শ্রদ্ধার জায়গাতে সে শিক্ষকের জায়গায় থাকবে না। সেম এর ফলে যে আমার ক্যাম্পাসে ধরেন এক ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সবাই এক ধরনের আমাকে এড়িয়ে চলার যে ব্যাপার, যে আমার সাথে থাকলে অন্য শিক্ষার্থীরা আমার সাথে কথা বললে ওই শিক্ষক হয়তো দেখে ফেলে, ওই শিক্ষক অন্য শিক্ষার্থীদের ট্যাগিং করতে পারে, এরকম একটা সিচুয়েশন আমাদের ছিল। তো সেটাই দুঃখজনক আর কি। প্রচারণার আর একেবারে শেষ মুহূর্তে আগামীকাল রাত অর্থাৎ রোববার রাত 12টা পর্যন্ত আপনারা প্রচারণা চালাতে পারবেন। এখন আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার প্রশাসন, নির্বাচন কমিশন যাই বলি না কেন, তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আর একজন প্রার্থী হিসেবে, জিএস প্রার্থী হিসেবে ভোটারদের প্রতি আপনার মেসেজ বা আহ্বান কি থাকবে? সবচাইতে বড় কথা হচ্ছে যে নির্বাচনের প্রাণ ভোমরা যদি আমরা বলি, তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা। এখন ভোটাররা যদি ভোট না দিতে পারে, তাহলে কিন্তু এই নির্বাচনের যে আয়োজনটা হলো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আয়োজন করলাম, সেটার কিন্তু কোনো ধরনের প্রতিফলন ঘটবে না। সবার প্রথমে ভোটারদের প্রতি আমার যেটা আহ্বান, সেটা হচ্ছে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, নির্বিঘ্নে ভোট দিবেন। আপনারা যদি এমন কোনো কিছু দেখেন যেটা আমাদের গণতান্ত্রিক পরিবেশ এবং আপনার ভোট দেওয়ার জন্য বিরূপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো। আপনারাও প্রত্যেকেই এক একটা ভয়েস, প্রত্যেকেই আপনারা এই ভয়েস রেজ করতে পারেন। দেখেন আমাদের জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে ডিসিশন মেকার হয়ে গেছিলাম। একটা সময় যখন ধরেন আমাদের এক দল নেতৃত্বকে তারা হচ্ছে গুম করে ফেলা বা ধরে ফেলছে, আটকায় ফেলছে, তখন কিন্তু আরেক দল নেতৃত্ব বের হয়ে আসছে। সুতরাং আমি বলবো যে আপনারা প্রত্যেকেই এক একজন নেতা, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এই জায়গায় আপনাদের যে কণ্ঠস্বর, সেটা হচ্ছে জাগ্রত করবেন। এটা হচ্ছে আমাদের ভোটারদের প্রতি, সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান। আর এই ভোটই তো শেষ হয়ে গেল না, আমাদের এই যে প্রতিবাদ, আমাদের যে অধিকার এবং ন্যায্য দাবির যে আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে জারি রাখতে হবে। আর প্রশাসনের কাছে আমার আহ্বান হচ্ছে, দেখেন আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু এই দুইটাকে ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করাতে চাই, আমরা যদি সত্যিকারের অর্থেই একটা উন্নত মানের এবং সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায় সেদিকে যেতে চাই, তাহলে আমাদের সকলের অংশগ্রহণ এবং সকলের সদিচ্ছাটা খুবই প্রয়োজন। সুতরাং আপনারা কোনো বিশেষ দল বা বিশেষ গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। একটা অভিযোগ, এটা যত ছোট প্রার্থীই হোক বা যে কোনো ভোটারই হোক না কেন, এটা সংখ্যায় যত কমই হোক এবং অভিযোগের গুরুত্ব যতই কমই হোক, আপনারা হচ্ছে সেগুলা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এটা হচ্ছে আমার প্রশাসনের প্রতি আহ্বান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আসলে আপনারা অনেক ব্যস্ত, এরই মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়ে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি ভোটারদেরকে বলতে চাই, আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই, আমি কেন্দ্রীয় সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 5। এই সংখ্যাটা হচ্ছে একটা খুবই সিম্বলিক, কারণ 5 আগস্টই হচ্ছে আমাদের যে গণ অভ্যুত্থান, সেটা হচ্ছে আমরা বিজয় পাইছি 5। সুতরাং 5-এর সাথে এটার একটা কানেকশন বা কোরিলেট করার জায়গা আছে। আর আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থান কিংবা 5 আগস্ট আমরা যেভাবেই বলি না কেন, এটি একটি পরিবর্তনের সোপান। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পরিবর্তন হবে, এমনটাই প্রত্যাশা ছিল কিন্তু বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের। আমাদেরও তো এমনই প্রত্যাশা। আর এই ডাকসু নির্বাচন আরেকটি অনুষঙ্গ হবে আমাদের সেই পরিবর্তনের পথে, আমরা এমনটা মনে করতে চাই। এবং আমরা ভবিষ্যৎ বাংলাদেশটাকে যেভাবে দেখতে চাই, সেই পথে হাঁটতে গেলে অবশ্যই এই ডাকসু নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর হতে হবে। তা নাহলে আগামী দিনে আমরা যে জাতীয় নির্বাচনের কথা ভাবছি, সেটিও কিন্তু আসলে আমাদের আশঙ্কায় থেকে যাবে। সুতরাং আমাদের সেই পরিবর্তন আমরা সবাই চাই, সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।